হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের বন্ধু অন্তরা নিয়ে চলে এসেছি প্রতিশ্রুতি গল্পের দ্বিতীয় পর্ব। মনে আছে তো, গত শুক্রবার থেকে শুরু হয়েছে সিরিজ প্রেমের গল্প প্রতিশ্রুতি। আজকে তারই দ্বিতীয় পর্বে আসব। কিন্তু তার আগে কেমন আছো সবাই? কেমন কাটছে উৎসবের মরশুম? কমেন্ট করে জানাচ্ছ তো? আর কি ব্যাপার বলো তো তোমাদের? গল্প শুনে চলে যাচ্ছ অথচ লাইক, কমেন্ট বা শেয়ার কোনোটাই করছো না। এমনকি চ্যানেলটা সাবস্ক্রাইব পর্যন্ত করছো না। এবার কিন্তু সত্যি আমাদের খুব অভিমান হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, গল্প যদি ভালো লাগে তবে। এবার চলে আসি আগামী মঙ্গলবার যে গল্প আসছে তার একটা ছোট্ট ট্রেলার নিয়ে। প্রফেসর রাজীব বিশ্বাস ভূগোল পড়ান, কিন্তু নিজের জীবনের পথ তিনি গুলিয়ে ফেলেছেন। 41 বছর বয়সেও বিয়ে করেননি, কারণ তার কাছে বিয়ে মানেই অশান্তি। তার বোন রুমিতাকে জোর করে 3 বছর আগে বিয়ে দিয়েছেন। কেন? ওই যে একা একা স্বাধীনভাবে থাকবেন তাই। কিন্তু বোন রুমিতা তো দাদাকে নিয়ে ভীষণ চিন্তিত। এই এত বড় বাড়ি, বৌদি না এলে ওর এই অগোছালো বাপের বাড়ি আর এই আধ পাগলা দাদা, কেই বা সামলাবে এদেরকে? কিন্তু এক রাতে এক অপ্রত্যাশিত ঘটনায় তার জীবনের স্বাধীন শান্তিতে ছেদ পড়ে। প্রায় রাত 11টায় বাইপাসের নির্জন বাস স্টপেজে তার স্কুটারটা বিগড়ে যায়। তখনই দেখা মেলে এক রহস্যময়ী নারীর। এমন নির্জন রাস্তায় একাকী একটা মহিলা এইভাবে কান্নাকাটি করছে কেন? কেনই বা সে এত রাত্রে একা এখানে দাঁড়িয়ে আছে? কিন্তু কথা বলার পর জানা গেল অন্য এক সত্য। কে এই নারী? কেনই বা সে এত রাত্রে দাঁড়িয়ে কাঁদছিল? মধ্যরাত্রে শেষ পর্যন্ত একটা ট্যাক্সি তারা পায়। এই ট্যাক্সির সামনে এসে দাঁড়ানো এই দুজন কি তবে একই পথের যাত্রী? আমার তুমি, এক আনরোম্যান্টিক প্রফেসর এবং এক রহস্যময়ী নারীর ভুল বোঝাবুঝি, হাসি ঠাট্টা আর এক নতুন সম্পর্কের ইঙ্গিতবাহী গল্প আমার তুমি। আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30, শুধুমাত্র ভালোবাসার মরশুমে। ভালোবাসার গল্প তো শুনছো, আর ভূতের গল্প শুনছো তো? মনে আছে তো? প্রত্যেক শনিবার ঠিক রাত 11টায় ভালোবাসার মরশুমের নতুন চ্যানেল ভূত চর্চায় আসছে ভয়ঙ্কর সব ভূতের গল্প। এছাড়াও প্রত্যেক সোমবার ভূত চর্চায় দুপুর 12টায় আসে একটা করে রহস্য গল্প। অবশ্যই কিন্তু সঙ্গে থেকো। ব্যাস অনেক হয়েছে, এবার চলে আসি আজকের গল্পে। প্রতিশ্রুতি পর্ব 2। গল্প পাঠে আমি তোমাদের বন্ধু অন্তরা। গল্পের অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে তো প্রীতম রয়েছেই, আর সেই সঙ্গে রয়েছে শুক্লা, মিনহাজুল, শর্মিষ্ঠা এবং অনিন্দিতা। চলো তাহলে শুরু করি তোমাদের বন্ধু অন্তরার লেখা গল্প প্রতিশ্রুতি পর্ব 2। আর হ্যাঁ, কমেন্ট আর লাইক না করলে না, পর্ব 3 আর নিয়ে আসছি না। চলো শুরু করি গল্প। মৌসুমী, অয়ন এবং ঋদ্ধিমার কলেজ ক্যান্টিনের সেই আলোচনার পর কেটে গেছে প্রায় 2 মাস। এই সময়টা ঋদ্ধিমা নিজের সংকল্পে অবিচল থেকেছে। সে এখন ক্লাসে অনুপস্থিত থাকেই না, প্রতিটা অ্যাসাইনমেন্ট জমা দেয় সময় মতো। তার অমনোযোগিতার কোনো চিহ্নই নেই কোথাও। ঋদ্ধিমার এই পরিবর্তন শুভ্রনীল ব্যানার্জির কঠোর মুখেও যেন এক নীরব সন্তুষ্টি এনেছে।
বরফ বোধহয় গলতে শুরু করেছে। আজ অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে শুভ্রনীল একটা গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট করতে দিয়েছে। বেনজোইক অ্যাসিড থেকে মিথাইল বেনজয়েট সংশ্লেষণ। এই প্রক্রিয়াটা মনোযোগ এবং দ্রুততা দুটোই দাবি করে। দেখা গেল ঋদ্ধিমা অত্যন্ত নিখুঁতভাবে সবার আগে এক্সপেরিমেন্টটা শেষ করেছে। তার বিকারে মিথাইল বেনজয়েটের মিষ্টি গন্ধযুক্ত স্বচ্ছ তরল তৈরি হয়েছে। ধীরে ধীরে ঋদ্ধিমার টেবিলের দিকে এগিয়ে গেল শুভ্রনীল। ঋদ্ধিমা ল্যাব নোটবুক গুছিয়ে রাখছিল। গুড। নোটবুকটা হাতে নিল শুভ্রনীল। প্রতিটা ধাপ নিখুঁতভাবে লেখা। সামান্য হাসির আভাস এলো তার ঠোঁটে। মাত্র 2 মাস, আর এই 2 মাসেই তোমার অ্যাটিটিউড এবং কাজের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। কি ব্যাপার, এত উন্নতি হঠাৎ? স্যার, আমার মনে হয়েছে মন দিয়ে কাজ করা উচিত। আপনি আমাকে যা যা বলেছিলেন আমি সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। একজন ভালো ছাত্রী হতে চেয়েছিলাম স্যার, তাই জন্যই। ভালো ভালো, এটাই কন্টিনিউ করো। আমি খুশি, রেজাল্ট তো ভালোই এসেছে। তুমি কি জানো মিথাইল বেনজয়েটের মিষ্টি গন্ধ কেন থাকে? হ্যাঁ স্যার, এটাকে স্টারিফিকেশন বলে। এই এক্সপেরিমেন্টটা সুগন্ধ এবং ফ্লেভারিং এজেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। এক্সেলেন্ট। স্যারের মুখ থেকে প্রশংসা শুনে ঋদ্ধিমার মনে হলো ল্যাবে ও আর শুভ্রনীল ছাড়া বোধহয় আর কেউ উপস্থিতি নেই। ভীষণ খুশি হলো ঋদ্ধিমা। ওর মনে হলো ওর কাজেও একটু হলেও সফল হতে পেরেছে, কারণ শুভ্রনীলের চোখে আজ ঋদ্ধিমার জন্য কোনো অভিযোগ নেই। বাই দ্য ওয়ে, তুমি আমার সবকটা ল্যাব ক্লাস এতটাই কনসেন্ট্রেট করে করেছো তো? হ্যাঁ স্যার, এখন আর কোনো ক্লাস মিস হয় না। আপনার ক্লাস, অ্যাসাইনমেন্ট সব কিছু আমি রুটিনের মতো ফলো করছি। শুভ্রনীল বেশ খুশি হলো। ঘাড় নেড়ে এগিয়ে গেল অন্য এক্সপেরিমেন্টগুলোর দিকে। ঋদ্ধিমা দ্রুত ডেকে উঠল। স্যার! থমকে দাঁড়ালো শুভ্রনীল, তারপর বলল, বলো, কিছু বলবে? আপনাকে অনেক ধন্যবাদ স্যার। 1 সেকেন্ড চুপ করে থাকলো শুভ্রনীল। তারপর তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। তার সেই হাসিটা কেবল ঋদ্ধিমার জন্যই ছিল। নিজের কাজটা ঠিকভাবে করার জন্য ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই ঋদ্ধিমা। শুধরে নেওয়াটাই আসল ব্যাপার। গো অ্যাহেড। শুভ্রনীল স্যার চলে গেল। তার যাওয়ার পথের দিকে ঋদ্ধিমা চেয়ে রইল। কিছুক্ষণ পরেই ঋদ্ধিমা চেয়ারের ওপর ধপ করে বসে পড়ল। তার গালে এখন এক উষ্ণ আভা। সে জীবনে কোনোদিন স্যারকে হাসতে দেখেনি। এত গম্ভীর, এত রাগী একজন মানুষ, কিন্তু হাসিটা কি অসম্ভব সরল আর সুন্দর। কেন হাসেন না স্যার? মনে মনে ভাবল ঋদ্ধিমা। শুধুই কি ভালো ছাত্রী হতে চেয়েছিল, নাকি এই হাসিটা দেখার জন্যই এত দিনের চেষ্টা ছিল ওর? এই কঠোর মানুষটাকে একটুখানি হলেও নরম করতে পেরেছে কি? এই অনুভূতিটা এত কেন ভালো লাগছে ঋদ্ধিমার? তবে কি এটাই সেই অনুভূতি যার নাম ভালোবাসা, যার কথা এর আগে কোনো দিন ভাবেনি ঋদ্ধিমা? আজ কলেজ থেকে বেরোতে বেশ দেরি হয়ে গেল শুভ্রনীলের। ঘড়িতে 6টা পার। সামনেই পরীক্ষা, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আহা, আজকে দেরি করাটা যাবেই না। কি সব ড্রয়িং দেখাবে রাজনন্দিনী, এত লেট হয়ে গেল। দ্রুত নিজের গাড়িটা নিয়ে কলেজ থেকে বের হলো শুভ্রনীল। গেট পার হয়ে বাম দিকে গাড়িটা টার্ন নিতেই হঠাৎ কোথা থেকে একজন হুড়মুড়িয়ে গাড়ির সামনে এসে পড়ল। দ্রুত ব্রেক কষল শুভ্রনীল। টায়ারের ঘর্ষণজনিত বিকট শব্দে রাস্তা আর সন্ধ্যাকালীন পরিবেশ কেঁপে উঠল। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে শুভ্রনীল স্টিয়ারিং এর উপর হাত চেপে ধরে চিৎকার করে উঠল।
হোয়াট দ্য মরার জন্য এরা যেন আমার গাড়িটাই খুঁজে পায়। আরে দেখি দেখি, সামনে থেকে সরুন, সরে দাঁড়ান। এ কি ঋদ্ধিমা, তুমি? এ তো ব্লিডিং হচ্ছে। ঋদ্ধিমা, ঋদ্ধিমা এখন আরে আরে দাঁড়িয়ে দেখছেন কি? চোখের সামনে ঘটে যাওয়া ভয়ঙ্কর এই ঘটনা শুভ্রনীলের সমস্ত গাম্ভীর্য চূর্ণ করে দিল। ঋদ্ধিমাকে রক্তাক্ত অবস্থায় গাড়ির সামনে দেখতে পেয়ে মুহূর্তের জন্য ওর হৃৎপিণ্ডটা থেমে গিয়েছিল। এই সামান্য পরিচিত ছাত্রীটির জন্য কেন এত তীব্র উদ্বেগ তা বোঝার অবকাশ তখন ছিল না। শুধু একটাই তাগিদ, বাঁচাতে হবে। দ্রুত ওকে কোলে নিয়ে গাড়িতে তুলল শুভ্রনীল। ঋদ্ধিমার কপাল থেকে তখন চুইয়ে পড়ছে রক্তের ধারা, ভিজিয়ে দিচ্ছে শুভ্রনীলের দামি শার্টটা। সময় নষ্ট না করে নামকরা একটা নার্সিংহোমের দিকে ছুটল শুভ্রনীলের গাড়ি। জরুরি বিভাগে দ্রুত স্ক্যান করানো হলো। মাথার আঘাত গুরুতর নয়, তবে একটা সেলাই পড়ল। শুভ্রনীল নার্সিংহোমের করিডোরে দাঁড়িয়েছিল। সেই দৃশ্যটা তার চোখে এখনো ভাসছে। মনে কেবল একটাই প্রশ্ন ঘুরছে, কেন ঋদ্ধিমা কেন হঠাৎ গাড়ির সামনে এসে পড়ল? ভিড়ের মধ্যে ফিসফিসানি শুনেছিল শুভ্রনীল। লোকটা কি রে বাবা, নিজেই ঠেলে দিল মেয়েটাকে। শুভ্রনীল এবার অবাক হলো। এই লোকটাই কি সেই লোকটা যার সঙ্গে ঋদ্ধিমা প্রতিদিন কলেজের গেটে দাঁড়িয়ে ঝগড়া করত? ওটা কি ওর বাবা বা কোনো নিকট আত্মীয়, নাকি এর মধ্যে গোপন কোনো ঘটনা আছে? কিছুক্ষণ পর ঋদ্ধিমার শারীরিক অবস্থা পরীক্ষা করে ডাক্তার বাইরে এলেন। তিনি শুভ্রনীলকে জানালেন, মাথায় চোট গুরুতর না হলেও এই রাতটা বেশ ক্রিটিক্যাল। ডাক্তার উদ্বিগ্ন হয়ে আরও জানালেন যে মেয়েটার শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। ওর হিমোগ্লোবিন অত্যন্ত কম, যা দেখে মনে হচ্ছে সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না। লো প্রেশারেরও সমস্যা আছে। এই ধাক্কা এবং রক্তক্ষরণ ওর জন্য বেশ বিপজ্জনক। কথাগুলো শুনে শুভ্রনীলের কঠোরতা যেন মুহূর্তের মধ্যে গলে গেল। ঋদ্ধিমা শুধু অমনোযোগী নয়, ভেতরে ভেতরে কঠিন সংগ্রাম করছে কোনো। এই সামান্য চেনা ছাত্রীর জন্য হঠাৎ তার মধ্যে অতিরিক্ত উদ্বেগ কাজ করল। এবার নিজেকেই অবাক করে দিয়ে এক কঠিন সিদ্ধান্ত নিল শুভ্রনীল। এই রাতটা সে নাকি হাসপাতালেই থাকবে। প্রয়োজন হলে তাকে ডক্টর যেন সবকিছু জানায়। অদিতি চলে যাওয়ার পর কারোর জন্য হাসপাতালে সারা রাত কাটাবে এমনটা ভাবতেই পারেনি শুভ্রনীল। রাজনন্দিনীকে নিয়ে তাকে মাঝে মাঝেই হাসপাতালে আসতে হয়, কিন্তু কখনো এমন সিরিয়াস কিছু হয়নি। এই সামান্য পরিচিত ছাত্রীটির জন্য তার এই অতিরিক্ত টান কেন তা সে নিজেই বুঝতে পারল না। বাধ্য হয়ে শুভ্রনীল বাড়িতে ফোন করে সবটা জানিয়ে দিল। বাড়িতে যে কাল একটা দক্ষযজ্ঞ হবে বুঝতেই পারল, কিন্তু উপায় কি? মনে মনে রাজনন্দিনীকে সরি বলল শুভ্রনীল। শুভ্রনীল ব্যানার্জি কলেজের সকলের চোখে একজন কঠোর শিক্ষক, কিন্তু বাড়ির ভিতরে তার ভূমিকাটা একেবারেই অন্যরকম। বাড়িতে সে শুধুই শুভ। তার জীবনের সবচেয়ে বড় প্রতিশ্রুতি আর সবচেয়ে সংবেদনশীল দায়িত্বের কেন্দ্রবিন্দু রাজনন্দিনী। এই প্রতিশ্রুতি রক্ষার জন্যই তাকে প্রতিদিন ফিরতে হয় নির্দিষ্ট সময়ে, কারণ রাজনন্দিনীর জগৎ চলে নিখুঁত রুটিনে। আর সেই রুটিন যখন ভাঙে তখন সব হিসেব উল্টে যায়। শুভ্রনীলদের দোতলার বারান্দাটা পুরোটাই কার্পেটে মোড়ানো, কারণ রাজনন্দিনী। ঘরের ভেতর স্লিপার সে কিছুতেই পরবে না, তার নাকি জুতো পরতে ভালো লাগে না। এদিকে দিনরাত খালি পায়ে সারা বাড়ি হেঁটে বেড়াতে গিয়ে ঠান্ডা লাগা, সর্দি কাশি তার নিত্যদিনের সঙ্গী।
তার উপর এখন সদ্য শীত পড়ছে। ঘড়িতে তখন সন্ধে 7:30। কার্পেট বরাবর সমানে হেঁটে চলেছে রাজনন্দিনী, আর মুখে বিড়বিড় করছে নিজের মতো অনেক কিছু। পাশে দাঁড়িয়ে নমিতা চুপচাপ শুনছে সবকিছু। বিগত প্রায় 1.5 ঘন্টা ধরে মেয়েটাকে খাওয়ানোর চেষ্টা করছে নমিতা। এই বাড়িতে বহু বছর রয়েছে নমিতা রাজনন্দিনীর গভর্নেস হিসেবে। জীবনে অনেক মেয়েকে দেখেছে নমিতা, কিন্তু এরকম জেদি মেয়ে কোনোদিন দেখেনি। শুভ ছাড়া একটা মুহূর্তও যেন কাটাতে চায় না রাজনন্দিনী। 7:30। 7:30। শুভ আসেনি, শুভ আসেনি। 7:30। শুভ আসেনি, শুভ আসেনি। নন্দিনী, সোনা মেয়ে আমার, আজকে তো শুভর একটু কলেজে বেশি কাজ ছিল। এক্সাম আসছে, মনে নেই? এক্ষুনি চলে আসবে। তুমি তোমার এই নাচটা একটু প্র্যাকটিস করে নাও তো। না, ডান্স হবে না। ডান্স 7:15 হয়। ডান্স 7:15 হয়। রুটিন। শুভ 7টায় আসে। ডান্স 7:15 হয়। রুটিন ভেঙে গেছে। ডান্স 7:15। রুটিন ভেঙে গেছে। রুটিন ভাঙা ঠিক না ভাঙা রুটিন ঠিক না। আমি জানি মহারানী, রুটিনটা কত গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের জন্য আমরা তো একটু ম্যানেজ করতেই পারি। চলো, আগে 1 কাপ গরম দুধ খেয়ে নাও, তারপরে আমরা অঙ্ক করব, কেমন? না, খাবার চাই না। টিফিন, ডিনার, দুধ, ভাত, চিকেন স্টু চাই না। খাবার চাই না, আমি খাবো না। শুভ না এলে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু করবো না। আমি শুধু হাঁটবো। শুভ আসুক, আমি শুধু হাঁটবো। রাজনন্দিনীর কাছে এই রুটিন ভাঙা মানে এই জগতের বিপর্যয়। সামান্যতম পরিবর্তনও তার ভেতরের শৃঙ্খলা ভেঙে দেয়। তাকে তার শুভই শিখিয়েছে, সঠিক সময়ে সঠিক কাজ না করলে কিছুতেই বড় হওয়া যায় না। আর রাজনন্দিনীর জন্য বড় হওয়াটা ভীষণই জরুরি। তার কারণটা আমরা না হয় গল্প আর একটু এগোলেই জানতে পারবো। তার আগে চলুন রাজনন্দিনীর রাগ কমলো কিনা দেখে আসি। এত হাঁটলে তো তুমি ক্লান্ত হয়ে যাবে। যদি শুভ এসে দেখে তুমি টায়ার্ড, ওর কি ভালো লাগবে? তুমি তো জানো শুভ সব সময় চায় তুমি হাসি খুশি থাকো। এবার নমিতার উপরও রাগ হলো রাজনন্দিনীর। এক ঝটকায় নমিতার হাতটা নিজের হাত থেকে সরিয়ে দিল। শুভই তো আমাকে হাসি খুশি রাখে, অন্য কেউ না। তুমি পারো না, আর ওই বুড়িও পারে না। শুভর মায়ের ওপরও মাঝে মাঝে প্রচন্ড রেগে যায় রাজনন্দিনী। ওরকম বলতে নেই নন্দিনী, শুভ শুনলে কষ্ট পাবে না, এসে ঠিক বলবে ও তোমার কথাই ভাবছিল। কিন্তু রাজনন্দিনী কোনো কথাই শুনতে চায় না। এখনো সে হেঁটেই চলেছে সমানে। এত হাঁটলে শরীর খারাপ হয়ে যাবে সোনা। দেখো, তুমি যদি শান্ত হয়ে বসো, শুভ তো তাড়াতাড়ি চলে আসবে। চলো আমরা দুজন মিলে গল্পের বই পড়ি, তোমার প্রিয় সেই ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলি রাত 9টায়, ঘুমোর আগে। এখন না, এখন অপেক্ষা। প্রমিস করেছিল শুভ ড্রয়িং দেখবে, শুভ ড্রয়িং দেখবে, কিন্তু আসেনি। আমি রেগে আছি, আমি খুব রেগে আছি। মাথায় হাত দিয়ে বসে পড়ল নমিতা। হায় ভগবান, শুভ যে কেন বোঝে না যে সামান্য দেরিটাও এই মেয়েটার কাছে যে অসহ্য।
রাত তখন বেশ গভীর। শুভ্রনীল নার্সিংহোমের শীতল করিডরে বসে। ঋদ্ধিমার জ্ঞান ফিরলেও সে তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ডাক্তারের অনুমতি নিয়ে শুভ্রনীল নিঃশব্দে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। এই মুহূর্তটা তার জীবনের অন্য এক সময়ের সঙ্গে মিলেমিশে গেল। ঘরের ভেতরে স্বচ্ছ আলো, ঋদ্ধিমার শুকনো মুখ, কপালে ব্যান্ডেজ, নিথর শরীর। দৃশ্যটা শুভ্রনীলকে আঘাত করল। মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল বহু বছর আগের এক ভয়ঙ্কর রাত। অদিতি। মাথাটা টলে উঠল, মনে হলো এখনই পড়ে যাবে। পাশে থাকা চেয়ারটা শক্ত করে চেপে ধরল। অতীতের সেই তীব্র যন্ত্রণা আর বর্তমানের উদ্বেগ মিলেমিশে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল উষ্ণ জল। কাঁদতে চায় না শুভ্রনীল, নিজেকে আটকাতেও পারল না। ধীরে ধীরে ঋদ্ধিমার পাশে গিয়ে বসে পড়ল। নিজের অজান্তেই তার ডান হাতটা উঠে এলো মেয়েটার মাথার কাছে। ব্যান্ডেজে ঢাকা মাথাটা আলতো করে স্পর্শ করল। ঘুমের মধ্যেই হয়তো ব্যথা পেল ঋদ্ধিমা। মৃদু শব্দ করে উঠল। শুভ্রনীলের হুঁশ ফিরল। না, এটা তো অদিতি নয়, এটা তো ঋদ্ধিমা। ও তো আমার কলেজের। এসব কি হচ্ছে আমার সঙ্গে? পুরনো কষ্টটা আরো একবার চেপে বসল বুকের ভেতর। অদ্ভুত সেই চাপ। মনে হলো এর থেকে মৃত্যু অনেক সহজ। অদিতি চলে গেছে, কিন্তু তার প্রতিশ্রুতির ভার রয়ে গেছে। ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শুভ্রনীল। মেয়েটার আর কোনো বিপদ নেই। এবার বাড়ি ফিরতে হবে। রাজনন্দিনী যে তার অপেক্ষায়। কথা দিয়েছে শুভ্রনীল, তাই নিজের জীবনের শেষ দিন পর্যন্ত কর্তব্য পালন করে যাবে শুভ্রনীল। তার জন্য যত স্যাক্রিফাইস করতে হয় করবে। প্রয়োজনে অবিবাহিত থাকবে। নিজের সব ব্যক্তিগত সুখ বিসর্জন দেবে। তবুও রাজনন্দিনীকে কোনো কষ্ট পেতে দেবে না। তার জীবনের ছক, তার প্রতিজ্ঞা, এর বাইরে আর কোনো কারোর স্থান নেই। শুভ্রনীল কেবিনের দরজা খুলে নিঃশব্দে বেরিয়ে গেল। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। প্রায় সারা রাত নার্সিংহোমে কাটানোর পর শুভ্রনীল বাড়ি ফিরল। বাইরে ভোরের আলো ফুটলেও তার মনে তখনও মধ্যরাতের স্তব্ধতা। ঘরে ফিরেই তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল, কারণ তার মহারানী তখনও গভীর ঘুমে মগ্ন। ফ্রেশ হয়ে শুভ্রনীল সোজা রাজনন্দিনীর ঘরে পৌঁছল। ঘরের হালকা আলোয় নরম বিছানায় শান্তিতে ঘুমোচ্ছে মেয়েটা। এই ঘুমই শুভ্রনীলের জীবনের সবচেয়ে বড় শান্তি। নিঃশব্দে ওর মাথার কাছে গিয়ে বসল শুভ্রনীল। আলতো করে ওর মাথায় হাত রাখতেই ঘুমের ঘোরে বিড়বিড় করে উঠল রাজনন্দিনী। শুভ কথা রাখেনি, শুভ কথা রাখেনি, শুভ মিথ্যে বলে, শুভ মিথ্যে বলে। গত রাতের অভিমান, শুভ্রর অনুপস্থিতি নিয়ে মৃদু অভিযোগ ঘুমের মধ্যেও করে যাচ্ছে মেয়েটা। এই বিড়বিড় শুনেই শুভ্রনীলের মুখে হালকা হাসি ফুটল। মেয়েটা বড্ড বেশি শুভ্রর উপর নির্ভরশীল। এক মুহূর্ত ওকে কাছছাড়া করতে চায় না। এই নির্ভরশীলতার জন্যই কলেজের বাইরে আর কোথাও যেতে পারে না শুভ্রনীল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছ থেকে দূরে সরে এসেছে।
শুধুমাত্র এই মেয়েটার জন্য। রাজনন্দিনী অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের শিকার। সে কারোর চোখে চোখ রেখে কথা বলতে পারে না। তার সংবেদনশীল একটা জগৎ আছে, রুটিন নির্ভর জীবন। এসব বাইরের জগতের কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু শুভ্রনীলের কাছে এ কোনো সহানুভূতি নয়, নিঃস্বার্থ ভালোবাসা। সবাই যখন বলেছিল এরকম একটা মেয়ে বাড়িতে থাকলে শুভ্রনীলের বিয়ে হবে না, কেউ এই মেয়েকে মেনে নেবে না, তখনও শুভ্রনীলের কাছে সবার সব সমালোচনা তুচ্ছ মনে হয়েছিল। কারণ শুভ্রনীল জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা অদিতিকে হারিয়েছে, আর দ্বিতীয়বার সেদিকে যেতে চায় না। তবে অদিতি তাকে একা করে যেতে চায়নি, দিয়ে গিয়েছিল নিজের 13 বছরের অটিস্টিক বোন রাজনন্দিনীকে। তখন শুভ্রনীলের বয়স মাত্র 22। সেই থেকে রাজনন্দিনী শুভ্রনীলের জীবন, তার প্রতিজ্ঞা। আর আজ রাজনন্দিনীর বয়স 21 আর শুভ্রনীল 30-এর ঘরে। রাজনন্দিনীকে ভালোবাসে না। শুভ লায়ার, শুভ লায়ার। রাজনন্দিনী আবারও বিড়বিড় করে কিছু একটা বলে উঠল। বোঝা গেল কাল রাতে তার বড্ড অভিমান হয়েছে। কাল সকালে যেভাবেই হোক মান ভাঙাতেই হবে। ভালো করে চাদরটা রাজনন্দিনীর গায়ে টেনে দিল শুভ্রনীল। এসির টেম্পারেচারটা সামান্য বাড়িয়ে দিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে এখন নতুন দিনের অপেক্ষা। ঘরে এসে পায়চারি করতে থাকলো শুভ্রনীল। ঘুমের ঘোরে শুভ্রনীলকে মিস করছিল রাজনন্দিনী। কষ্ট পেয়েছে মেয়েটা। বারবার মনে হচ্ছে শুভ্রনীলের অদিতিকে দেওয়া কথা রাখতে পারছে না। মেয়েটা বারবার কষ্ট পায়। শুভ্রনীল জানে গতকালের এই দেরির ফল মারাত্মক হতে পারে। বারবার ডাক্তার ওকে সতর্ক করেছে রাজনন্দিনীর মন খারাপ যেন না থাকে। একাকিত্ব রাজনন্দিনীকে আরো অসুস্থ করে তুলতে পারে। এদিকে বাড়িতে লোকজন সত্ত্বেও শুভ্রনীল ছাড়া রাজনন্দিনী কাউকেই চায় না। তার অভিমান, আবদার, রাগ সবটাই শুভ্রনীলের উপর। রাজনন্দিনীর জগৎটা শুধুমাত্র শুভ্রনীলকেই ঘিরে। তাই তো শুভ্রনীলের করে দেওয়া রুটিনের সামান্য নড়চড় তার শান্তি কেড়ে নেয়। সে চায় শুভ্রনীলের প্রত্যেকটা শব্দকে মেনে চলতে, আর চায় শুভ্রনীল যেন শুধুমাত্র তার কাছেই থাকে। আশেপাশে আর কাউকে সহ্য করতেই পারে না, এমনকি শুভ্রনীলের মা থাকলেও নয়। সকাল হতেই শুভ্র ছুটল রাজনন্দিনীর ঘরে। রাজনন্দিনী ঘুম থেকে ওঠে অনেক সকালে। ফ্রেশ হয়ে চুপচাপ একটা সোফায় সে বসে আছে, মুখ গম্ভীর। নমিতা পাশে দুধ আর বিস্কিট নিয়ে দাঁড়িয়ে আছে। রাজনন্দিনী কিন্তু স্পর্শও করছে না। খেয়ে নাও সোনামা, কাল রাতেও তো তুমি ভালো করে খাওনি। এরম করলে তো শরীর খারাপ হবে। শুভ লায়ার, শুভ লায়ার। প্রমিস রাখেনি, রুটিন মানবে না রাজনন্দিনী। রেগে আছে রাজনন্দিনী, রুটিন মানবে না রাজনন্দিনী, রুটিন মানবে না। আরে আরে, আমার মহারানী উঠে পড়েছ। রাজনন্দিনী আর চোখে তাকালো শুভ্রনীলের দিকে। তার চোখে রাগ আর অভিমান স্পষ্ট। কোনো উত্তর সে দিল না। এদিকে নমিতা ফিসফিস করে শুভ্রনীলের কানের কাছে গিয়ে বলল, রাতেও ভালো করে খায়নি আর ঘুমোতেও চাইছিল না। বহু কষ্ট করে ঘুম পাড়িয়েছি ওকে। এখন সকাল থেকে বায়না ধরেছে, এখন কিচ্ছু খাওয়াতে পারছি না। শুভ্রনীল ইশারায় নমিতাকে আশ্বস্ত করে রাজনন্দিনীর পাশে বসল। আলতো করে তার মাথায় হাত রাখল। আমি জানি আমার উপর তোমার খুব রাগ হয়েছে, তাই না? আমার কথা রাখা উচিত ছিল কি, তাই তো?
সরে গেল না রাজনন্দিনী, বরং ঘেঁষে এলো শুভ্রনীলের কাছে। তারপর ধীরে ধীরে নিজের মাথাটা শুভ্রনীলের কাঁধে হেলিয়ে দিয়ে বলতে থাকলো, কথা দিয়েছিল শুভ 7টা, কিন্তু শুভ আসেনি, দুধ ঠান্ডা, ডান্স হয়নি, ডিনার মোটে ভালো লাগেনি, শুভ কথা রাখে না, শুভ লায়ার। বুকটা মোচড় দিয়ে উঠল শুভ্রনীলের। মন খারাপ হয়েছে রাজনন্দিনীর। তড়িঘড়ি সে বলে উঠল, আই এম ভেরি সরি নন্দিনী, বিশ্বাস করো আমি ইচ্ছে করে দেরি করিনি। কাল একটা খারাপ ঘটনা ঘটেছিল, তাই একটু আটকে পড়েছিলাম। শুভ্রনীলের কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে বসল নন্দিনী। খারাপ ঘটনার মানে সে বোঝে। চোখ দুটো বড় বড় করে বলল, খারাপ ঘটনা? খারাপ ঘটনা? কি খারাপ? দীর্ঘশ্বাস পড়ল শুভ্রনীলের। মনে পড়ে গেল ঋদ্ধিমার শুকনো মুখটার কথা। একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে তো রাস্তায় পড়ে গিয়েছিল, খুব রক্ত বেরোচ্ছিল, তাই আমি তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। জানো তো, কেউ অসুস্থ হলে কিংবা বিপদে পড়লে তাকে সাহায্য করাটা খুব জরুরি। শুভ্রনীলের কথা শুনে রাজনন্দিনীর মনটা সামান্য নরম হলো। আসলে রাজনন্দিনী ভীষণ ইমোশনাল, কারোর কষ্ট সে সহ্য করতে পারে না। ধীরে ধীরে এবার শুভর দিকে তাকালো ও। একমাত্র শুভর চোখেই চোখ রাখতে পারে, আর তাছাড়া কারোর সঙ্গেই চোখে চোখ রেখে কথা বলতে পারে না রাজনন্দিনী। অ্যাক্সিডেন্ট? রক্ত? কি ছিল? আমার কলেজের একজন ছাত্রী। তার নাম? তার নাম ঋদ্ধিমা। নামটা শুনেই প্রথমে একটু উদাস হয়ে গেল রাজনন্দিনী। তারপর সে বুঝতে পারল যে ইচ্ছে করে তার শুভ দেরি করেনি, কিন্তু ঋদ্ধিমার নামটা শুনেই কেমন যেন হিংসে হলো মেয়েটার। তার মানে ঋদ্ধিমার জন্যই দেরি করেছে শুভ। তবে একটা বিষয় সে শান্তি পেল, শুভ্রনীল মিথ্যেবাদী নয়। শুভ ঋদ্ধিমার জন্য দেরি করেছে? ঋদ্ধিমার জন্য দেরি করেছে? ঋদ্ধিমা এখন হাসপাতালে। ঋদ্ধিমার রক্ত বেরিয়েছে। শুভ লায়ার নয়, শুভ লায়ার নয়। বিড়বিড় করে নিজের মনে কথা বলেই চলল রাজনন্দিনী, আর ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল শুভ্রনীল। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল। যখন ওর কাছে এসেছিল তখন মাত্র 13 বছর ছিল। ফর্সা, চোখগুলো খুব সুন্দর, মুখটা একেবারে গোলাকার, চুলগুলো কার্লি, একেবারে দিদি অদিতির প্রতিচ্ছবি। এমনকি তার গলার স্বরও অদিতির মতো মিষ্টি আর স্পষ্ট। এই 21-এই চলে গিয়েছিল অদিতি, আর রাজনন্দিনী এবছর 21 হবে। দেখলে বোঝার উপায় নেই মেয়েটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের শিকার। শুধুমাত্র কথা বললে বা বেশি সময় কাটালে বোঝা যায় তার বিশেষত্ব। তবে কার সঙ্গে কথা বলবে আর বলবে না তা সম্পূর্ণ নির্ভর করে মেয়েটার সেই মুহূর্তের মুডের উপর। কথা বলার মাঝখানেই নমিতার কাছ থেকে খাবারটা নিয়ে খাইয়ে দিয়েছে ওকে শুভ্রনীল। ওকে কলেজ বেরোতে হবে, তবে তার আগে একবার নার্সিং হোমে যাবে। মেয়েটার বাড়ির লোকের নাম্বার তো পাওয়া যায়নি, তবে ওর ক্লাসমেট অয়নের ফোন নাম্বার আছে শুভ্রনীলের কাছে। তাই ভাবলো যাওয়ার আগে অয়নকে একবার কল করতে হবে।
যদি ওরা কেউ জানে মেয়েটার বাড়ির লোকেদের সম্পর্কে। ডাক্তারের সঙ্গে কথা বলে তার কেবিন থেকে সবেমাত্র করিডরে বেরিয়ে এসেছে শুভ্রনীল। হঠাৎই দৌড়ে এলো মৌসুমী। স্যার স্যার, ঋদ্ধিমা কোথায়? ও ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ও ভালো আছে। শি ইজ আউট অফ ডেঞ্জার নাও। আমি তো অয়নকে ফোন করেছিলাম, তুমি হঠাৎ? হ্যাঁ স্যার, আসলে অয়ন বাড়ি গেছে তো আমি ওই জন্য এলাম। স্যার, ভাগ্যিস আপনি ফোন করলেন, না হলে তো জানতেই পারতাম না। মেয়েটা আরও অনেক কিছু বলার আগেই ওকে থামিয়ে দিল শুভ্রনীল। এখন ঋদ্ধিমার সম্পর্কে জানাটা খুব জরুরি, কারণ ওর বাড়িতে এখনও খবর দেওয়া পসিবল হয়নি। আচ্ছা মৌসুমী, আমার ঋদ্ধিমার ব্যাপারে কিছু ইনফরমেশন প্রয়োজন। বেসিক ওর বাড়ি কোথায়, ওর বাড়িতে কে কে আছেন, কারণ পুরো ব্যাপারটাই তো ওর বাড়িকে না জানালে এসকেলেট করা সম্ভব নয়। না স্যার, আমরা তো ওর সম্পর্কে কিছুই জানি না। ও শুধু বলেছিল ও পিজিতে থাকে, ফ্যামিলি নিয়ে কথা বলতে চায় না, বলে কোনো পার্সোনাল কারণে এখানে চলে এসেছে। এ আবার কেমন কথা? তোমরা বন্ধু হয়েও ওর কোনো ইনফরমেশন জানতে চাওনি? ওর কোন পিজিতে থাকা হয়, ওর বাড়িতে কে আছে, এসব তোমরা সত্যিই কিচ্ছু জানো না? না স্যার, ও খুব চুপচাপ, ব্যক্তিগত প্রশ্ন ও এড়িয়েই যায়। বাই দ্য ওয়ে, আমি দু একবার খেয়াল করেছি কলেজ গেটে ওর সঙ্গে কেউ একজন দেখা করতে আসেন। ওর সঙ্গে কিছু কথাবার্তাও বলতে দেখেছি কখনো। তোমরা জানো উনি কে, বা ওনার কোনো পরিচয়? হ্যাঁ স্যার, দূর থেকে দেখেছি কার সাথে যেন ঝগড়া হয়, জিজ্ঞাসাও করেছি অনেকবার, কিন্তু কিছু বলেনি। এবার একটু ডাউট হলো শুভ্রনীলের। এই মৌসুমী কি কিছু চেপে যাচ্ছে, নাকি সত্যিই কিছু জানে না? স্ট্রেঞ্জ, সেই ভদ্রলোকের সঙ্গে ঝগড়া হয় এটা জানো, অথচ উনি কে, কোথায় থাকেন, কি তার পরিচয়, কিছু জানো না। তুমি সত্যি কথা বলছো তো? না স্যার, সত্যিই আমরা জানি না। কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করছেন স্যার? লোকটা কি কিছু করেছে? না, ব্যাপারটা তেমন কিছু নয়। আসলে ইনসিডেন্টটা যখন ঘটে তখন ভিড়ের মধ্যে থেকে কারোকে একটা বলতে শুনেছিলাম যে ওকে কেউ একজন ঠেলে দিয়েছে, তাই হঠাৎ খটকা লাগলো। যাই হোক, আসলে আমি তো সেই মুহূর্তে এত তাড়াহুড়োয় ছিলাম, কাউকে খেয়াল করিনি। ঠিক আছে, তুমি তো বোধহয় ঋদ্ধিমার সঙ্গে দেখা করবে, যাও, ভিতরে রয়েছে। ঘাড় নেড়ে ঋদ্ধিমার কেবিনের দিকে এগিয়ে গেল মৌসুমী। ঋদ্ধিমা, তুই ঠিক আছিস তো? কি হয়েছিল তোর? মৃদু হাসি ফুটল ঋদ্ধিমার মুখে। বালিশে হেলান দিয়ে মেয়েটা বসেছিল চুপচাপ। ঠিক আছি আমি। আরে তেমন কিছু হয়নি, এত চিন্তা করিস না। হঠাৎ গাড়ির সামনে কি করে চলে এসেছিলিস তুই? গলাটা যেন শুকিয়ে গেল ঋদ্ধিমার। কোনো ক্রমে বলল, কি জানি, মাথাটা বোধহয় একটু টলে গিয়েছিল। সাইড দিয়েই হাঁটছিলাম, স্যারের গাড়িটা লক্ষ্য করিনি, কিভাবে যেন। ওকে দেখে ওর কথা শুনে বিশ্বাস হলো না মৌসুমীর। ও আবারও জিজ্ঞাসা করল, তোর সাথে যে লোকটা ঝগড়া হয় সে কি তোকে ধাক্কা দিয়েছিল? মুহূর্তেই মুখটা কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল ঋদ্ধিমার। এসব কি বলছিস তুই? কেউ আমায় ধাক্কা দেয়নি, আমি নিজে থেকে মাথা ঘুরে। কিন্তু সবাই যে বলছে তোকে ধাক্কা দিয়ে লোকটা পালাচ্ছিল। শুভ্রনীল স্যারও তো বললেন, তুই তো স্যারের গাড়ির সামনে গিয়েই পড়েছিলি। হ্যাঁ তো, আসলে বললাম না তোকে, ভালো করে বোধহয় টিফিন করিনি, তাই জন্য। ওসব ছাড়, তুই তো কলেজ যাবি, কেন কেন শুধু শুধু আসতে গেলি এই সময়? একা একা তো আবার এতটা যেতে হবে। দরকার ছিল না মানে? তোর অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি বাড়িতে বসে থাকবো? এবার নে, বল তো, বাড়ির ফোন নাম্বারটা বল, তোর বাড়িতে তো জানাতে হবে। ঢোক গেল ঋদ্ধিমা। এই মেয়েটা তো কিছুতেই ছাড়ার পাত্রী নয়। তাড়াতাড়ি ও বলে উঠল, বাড়ির নাম্বার? বাড়িতে জানাতে হবে না, আমি তো ঠিক আছি, আমার কাছে তো ফোনও আছে, আমি 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 বাড়িতে জানিয়ে দেব, তুই টেনশন নিস না প্লিজ।
সন্দেহের চোখে মৌসুমী তাকালো ঋদ্ধিমার দিকে। ঋদ্ধিমা, তুই নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছিস। কেন তোর বাড়ির সম্বন্ধে কিছু জানাতে চাস না তুই? ধুর, তেমন কোনো ব্যাপারই নয়, সেসব কিছু নয় রে। জানিস, স্যারও জিজ্ঞাসা করছিলেন। স্যার, তুই তুই কি বললি? কি আবার বলবো, কিছুই জানি না, বলবোটা কি। তবে যাই বল, তুই কিন্তু খুব লাকি, তোর জন্য স্যার কাল সারা রাত হসপিটালে ছিলেন। ফ্যাকাশে মুখটা এবার হঠাৎ যেন উজ্জ্বল হয়ে উঠল, গাল দুটো গোলাপি বর্ণ ধারণ করল। মাথাটা সামান্য নিচু করে ঋদ্ধিমা বলল, হ্যাঁ শুনেছি, স্যার সারা রাত ছিলেন। আসলে আমি একা ছিলাম তো, তাই হয়তো ফেলে যেতে পারেননি। সত্যি স্যার মানুষটা কিন্তু ভীষণ ভালো। নে নে, আর বকবক করতে হবে না, তুই রেস্ট কর, আমাকেও তো কলেজে যেতে হবে। আমার নোটসগুলো আসলে এক্সামের আগে যেরকম হবে। অত চিন্তা করিস না, তোর সব নোটস তোর কাছে ঠিক পৌঁছে যাবে। থ্যাংক ইউ মৌসুমী। ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। আসছি, কিছু দরকার পড়লে কল করিস। বেরিয়ে গেল মৌসুমী। স্বস্তির নিঃশ্বাস ফেলল ঋদ্ধিমা। কতদিন চেপে রাখতে পারবে জানে না, তবে এই মুহূর্তে কাউকে কিছুই জানাতে চায় না ও। হাসপাতালে আজকে দ্বিতীয় দিন। একটু আগেই মৌসুমী দেখা করে গেছে। হাতে পায়ের যন্ত্রণাটা এখন অনেক কম ঋদ্ধিমার, কিন্তু মাথার ব্যথাটা এখনো ভোগাচ্ছে। ও জানে আরও দুটো একটা দিন কাটাতেই হবে। গতকাল রাতের পর থেকে আরও স্যারকে দেখেনি। ঠিক সেই সময়ই দরজায় মৃদু টোকা পড়ল। ঋদ্ধিমা, ঋদ্ধিমা, ঋদ্ধিমা। ঋদ্ধিমা বুঝতে পারল কে এসেছে। ও স্যার, গুড মর্নিং। আপনি আপনি এসেছেন? থাক, উঠতে হবে না, বসো। আমি তোমার ফাইনাল রিপোর্টটা দেখতে এসেছিলাম। আরও দুটো দিন থাকতে হবে, ডক্টর বললেন, তারপর ডিসচার্জ করবেন। হ্যাঁ স্যার, জানি। এখন ভালো আছি আমি। সরাসরি ঋদ্ধিমার চোখের দিকে তাকালো শুভ্রনীল। তার স্বর বরফের মতো শীতল। আচ্ছা, ভালো আছো তাহলে, খুব ভালো কথা। কিন্তু আমার কিছু প্রশ্নের উত্তর চাই। বলুন স্যার। তোমার বন্ধু মৌসুমী, ও বলল তুমি বলছো এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু গতকাল ভিড়ের মধ্যে আমি স্পষ্ট শুনেছি কেউ একজন চিৎকার করছিল। লোকটা ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। বাই দ্য ওয়ে, কে তোমাকে ধাক্কা মেরেছিল ঋদ্ধিমা? স্যার, আমি সত্যি বলছি, কেউ ধাক্কা দেয়নি। আমি তো নিজে নিজে। তুমি সত্যি বলছো না, শুধু শুধু মিথ্যে বলছো। ঋদ্ধিমা, মিথ্যে কথা আমি পছন্দ করি না। দেখো, আমি অ্যাজ আ টিচার নয়, তোমাকে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে কথাটা জিজ্ঞেস করছি। প্লিজ আনসার মি। বিশ্বাস করুন স্যার, ওই লোকটা না, মানে কেউ নয়। আমার মাথা ঘুরে গিয়েছিল, হয়তো দুর্বলতার জন্য, তাই গাড়ির সামনে পড়ে গিয়েছিলাম আর কি। তোমার এই উত্তর আমার কাছে কিন্তু বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না ঋদ্ধিমা। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি তোমার রিপোর্ট দেখেছি। তোমার হিমোগ্লোবিন এতটাই কম যে সামান্য চাপেও তুমি অসুস্থ হয়ে যেতে পারো। তুমি আমাকে মিথ্যে বলছো। আর যদি সত্যিই তোমাকে কেউ ধাক্কা মেরে থাকে আর তুমি তাকে আড়াল করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি তোমাকে অবাধ্য এবং দায়িত্বজ্ঞানহীন ছাত্রী হিসেবেই ভাবব। মাথা নিচু করে বসে রইল ঋদ্ধিমা। স্যারকে মিথ্যেও বলতে পারবে না, কিন্তু এই মুহূর্তে স্যারকে সবটা জানাতেও পারবে না। এদিকে ঋদ্ধিমাকে মাথা নিচু করে বসে থাকতে দেখে বুঝতে পারল শুভ্রনীল। ঋদ্ধিমা কিছুই বলবে না, তাই আবারও শুভ্রনীল বলল, এনিওয়ে, তোমার ট্রিটমেন্টের সব ব্যবস্থা করা আছে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে কলেজে ফেরো। আর মনে রেখো, সত্যি কিন্তু চাপা থাকে না, একদিন না একদিন সেটা ডেফিনেটলি এক্সপোজ হবেই।
চলে গেল শুভ্রনীল। চুপ করে নিজের জায়গায় বসে রইল ঋদ্ধিমা। কি বলবে, কি করবে, কিছুই বুঝতে পারল না। শুভ্রনীলের অবিশ্বাস ঋদ্ধিমাকে আঘাত করল গভীরভাবে। চোখ দিয়ে উষ্ণ জল ঝরে পড়ল। ছোট থেকেই সবাই যেন তাকে নিজের মতামত জানিয়ে দিতেই অভ্যস্ত। তার নিজের মতের কোনো মূল্যই নেই, কোনো গুরুত্বই নেই কারোর কাছে। আজকেও তার সব থেকে প্রিয় যে শিক্ষক, সেও ধরে নিল যে ঋদ্ধিমা ইরেসপন্সিবল। ঋদ্ধিমা ভাবল, স্যার যদি আরেকটু নরমভাবে বলতো, হয়তো সাহস করে মনের কথা বলতে পারত ঋদ্ধিমা। কিন্তু না, এবার ঋদ্ধিমা মেনেই নিল, হয়তো স্যার ওকে কোনোদিনই পছন্দ করতে পারবেন না। কেটে গেল সারাটা দিন, নেমে এলো সন্ধ্যা। ঋদ্ধিমা যে প্রাইভেট কেবিনে ভর্তি, তার খরচ যে অনেক তাও বুঝতে পারছে, কিন্তু স্যার টাকার কথা কিছুই বলেননি। চিন্তাটা মনের মধ্যে ঘুরতে থাকলো। এর থেকে তো সরকারি হাসপাতালে ভর্তি হলে ভালো হতো, কিন্তু স্যারের কাছে টাকার কথাটা জানতে চাইবেই বা কি করে। ভাবতে ভাবতে বন্ধ কাঁচের জানলার বাইরে তাকালো। বাইরের রাস্তাটা পরিষ্কার দেখা যাচ্ছে। একের পর এক গাড়ি ছুটে চলেছে নিজেদের গন্তব্যে। কে কোথায় যাচ্ছে ঋদ্ধিমা জানে না। ওর নিজের জীবনটাই যে কোথায় ছুটে চলেছে তারই খবর নেই ওর কাছে। হঠাৎ মনে পড়ল সেই কঠিন সত্যটা, যে লোকটাকে তার মা সব থেকে বেশি বিশ্বাস করেছিল। নিজের অন্তিম সময়ে যার হাতে একমাত্র মেয়ের দায়িত্ব তুলে দিয়ে গিয়েছিল, আজ সেই রক্ষকই ভক্ষক। লোকটার কথা ভাবতেও ঘেন্না হয়। ওই লোকটা কি আদৌ মানুষ? ঋদ্ধিমা চোখ বন্ধ করল। গত দুদিন আগের সেই ভয়ঙ্কর মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠল। কলেজ থেকে বেরোচ্ছিল ঋদ্ধিমা, আর প্রতিদিনের মতো আজও ওর রাস্তা আটকে দাঁড়ালো সুরঞ্জিত শর্মা। এখানে কি করছিস? তোর না 6:30টার মধ্যে পিজিতে ফেরার কথা। এতক্ষণ কি করছিলি কলেজে? নিশ্চয়ই কোনো প্রেমিক জুটিয়েছিস, তাই না? তুমি রোজ রোজ কেন আসো কলেজে? তোমাকে বলেছি না, এটা আমার পড়াশোনার জায়গা, এখানে আসবে না তুমি। আর আর আমার ক্লাস শেষ হয়ে গেছে। প্লিজ প্লিজ তুমি আমায় ফলো করো না। তুই আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছিস? কাল যে এইটুকু বকা খেয়ে তোর চোখ দিয়ে জল বেরিয়েছিল, সেটা ভুলে গেলি? তোর মা আমাকে দায়িত্ব দিয়েছেন, আর তুই সে দায়িত্বের অপমান করছিস। ভুলে যাস না, তোর স্বাধীনতা মাত্র কয়েক বছরের। তোর এই লেখাপড়া করার ভূতটা মাথা থেকে নামলেই আমি তোকে... তোমার লজ্জা করে না? আমার মা তোমাকে দাদা বলে ডাকতো, সম্পর্কে তুমি আমার মামা হও। আমাকে নিয়ে নোংরা চিন্তা করতে তোমার রুচিতে বাঁধে না? চুপ কর। তোর জীবনের প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোর নেই। তোর মা আমাকে দায়িত্ব দিয়ে গেছে, আর তোর মায়ের রক্তের সম্পর্কে দাদা আমি নই। ভুলে যাস না, তোর লিগ্যাল গার্জিয়ান কিন্তু আমি। কান খুলে শোন, এই মুহূর্তেই তুই তোর পিজিতে ফিরে যাবি। আর কলেজে এসে যদি তোর কোনো বাজে আচরণ দেখি, আমি তোর পিজির মালিককে বলে তোকে বের করে দেবো। তখন রাস্তায় থাকবি, বুঝলি? ভুলে যাস না, তোর বাড়ির সম্পত্তি সব আমার দখলে। কিছু পাবি না তুই, কিচ্ছু দেব না তোকে। তবে হ্যাঁ, যদি আমাকে ভালোবাসিস, বিয়ে করতে রাজি হোস, তাহলে বরং... মামা, তুমি মানুষ না জানোয়ার। তোমার মেয়ের বয়সী আমি, আর তুমি... চুপ, একদম চুপ। আর একবারও যদি আমাকে চোখ রাঙাস, তোর বাপের সব কাণ্ড তোর কলেজে ফাঁস করে দেব। তখন দেখবো কোন ভদ্রলোক তোর সঙ্গে মেশে। ভুলে যাস না, তোর বাবা একজন দালাল ছিল। ঋদ্ধিমা দ্রুত হাঁটতে শুরু করলো। সুরঞ্জিত আরো এগিয়ে গিয়ে ওর পিছু নিল। এই, কোন দিকে যাচ্ছিস? আমি বললাম ডান দিকে। সুরঞ্জিতের কথা বলার ধরন আর চোখ রাঙানিতে ঋদ্ধিমা ভয় পেয়ে গেল। মাথা নিচু করে উল্টো দিকে হাঁটতে শুরু করলো।
দ্রুত ও রাস্তা পার হওয়ার জন্য পা বাড়াতেই প্রচণ্ড রাগে ঋদ্ধিমাকে থামানোর জন্য হাতটা জোরে টান দিল। আকস্মিক টানে ঋদ্ধিমা নিয়ন্ত্রণ হারালো, কিন্তু তার মধ্যেও সুরঞ্জিতকে ঠেলে সরিয়ে দিতে চাইল। সুরঞ্জিত প্রচণ্ড রেগে গিয়ে এক ধাক্কা দিল ওকে রাস্তার উপর। ঋদ্ধিমা সোজা গিয়ে পড়ল একটা গাড়ির সামনে। তারপর চতুর্দিক অন্ধকার। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে পরিচিত একটা গলার শব্দ কানে এসেছিল। এ তো ব্লিডিং হচ্ছে। ঋদ্ধিমা, ঋদ্ধিমা! চোখ খুলল ঋদ্ধিমা। সেই ভয়ঙ্কর দৃশ্য এখনো চোখ বন্ধ করলেই পরিষ্কার দেখতে পায়। সুরঞ্জিত শর্মা, যার নোংরা আকাঙ্ক্ষা আর লোভই এই দুর্ঘটনার মূল কারণ। এই সত্যটা ও কি শুভ্রনীল স্যারকে জানাতে পারবে? যে মানুষটা সামান্য অমনোযোগের জন্য তাকে দায়িত্বজ্ঞানহীন তকমা দেয়, সেই মানুষটার সামনে ও কি প্রমাণ করতে পারবে যে ওর বাবা দালাল ছিল না আর ওর রক্ষকই ভক্ষক? এই ভার মনের মধ্যে চেপে রেখেই ঋদ্ধিমা শুয়ে রইল। কারণ এই যুদ্ধে ও একা, আর এই কঠিন সত্যের ভার এই মুহূর্তে ওকে একাই বহন করতে হবে। 3 দিন পর অবশেষে ঋদ্ধিমা পিজিতে ফিরেছে। শরীর দুর্বল হলেও মনের জেদ তার প্রবল। বন্ধু মৌসুমী ঝগড়া ঝাঁটি করে তার ঠিকানা জোগাড় করেছে, আর এখন তাদের মধ্যে চলছে চাপানোতর। আমি পারবো না অত জিজ্ঞাসা করতে। তোরও তো মনে হলে তুই ফোন কর না স্যারকে। আরে আমি ফোন করতে পারবো না। টাকার কথা বললেই আমাকে এক গাদা কথা শুনিয়ে দেয়, যদি খ্যাক খ্যাক করবে। তুই তুই কর না ফোনটা। ও, তুই ফোন করলে খ্যাকাবে আর আমি ফোন করলে কি আরতি করবে? শোন, তবু তোর সাথে দুটো কথা বলবে। এই তো সারা রাত তোর সাথে কাটালো। কি বলছিস মৌসুমী? ভেবে বলছিস? মানে হসপিটালে তোর সাথে ছিল, মানে তুই আইসিইউতে ছিলি আর স্যার হসপিটালে করিডোরে ছিল। বাজে বকিস না। তখন আমি অসুস্থ ছিলাম, তাই স্যার একটু সামান্য কেয়ার করেছেন। আর আমরা হলে দেখতিস রাস্তাতে পড়েই আছি আর স্যার আমাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছে। কর্ণা সোনা, তুই ছাড়া আমার আর কে আছে বল? সব কথাতে ইমোশনাল ব্ল্যাকমেল করছি, দাঁড়া। হ্যালো স্যার, স্যারকে একটু দেবেন ফোনটা? এই ফোনটা তো রেখে দিল। আরে কে ফোন ধরেছিল? স্যার ফোন ধরেনি। একটা মেয়ে ফোন ধরেছিল, বলল স্যার নাকি এখন ডান্স প্র্যাকটিস করবেন, এখন ফোনে কথা বলতে পারবেন না। স্যার নাচ করেন? হ্যাঁ, তুই নিশ্চয়ই ভুল শুনেছিস। ধান শুনতে কান শুনিস। হ্যাঁ, আমি ঠিক শুনেছি। নিশ্চয়ই রং নাম্বার। তুই আরেকবার কলটা কর না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, আবার একবার করি। হ্যালো স্যার বলছেন? হ্যাঁ বলছি। শুভ্রনীল স্যার বলছেন তো? শুভ্রনীল স্যারকে যদি ফোন করে থাকো তাহলে উনিই কথা বলবেন। এনি ডাউট? কি বলতে ফোন করেছো সেটা ক্লিয়ার করে বলো। আসলে স্যার জিজ্ঞেস করছিলাম ওই হসপিটাল মানে। হসপিটাল? কে হসপিটালে? কি হয়েছে? না স্যার, ওই ঋদ্ধিমা ভর্তি ছিল তো, তাই ওই হসপিটালের বিলটা। হসপিটালের বিল তুমি জানতে চাইছো কেন? ওর মুখ নেই? আর তুমি কি ওর পার্সোনাল সেক্রেটারি না অ্যাকাউন্ট্যান্ট, কোনটা? না স্যার, তা নয়, ও জাস্ট জানতে চাইলো। যে জানতে চাইছে তাকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে বলো। এই সিলি কারণে ফোন করে বিরক্ত করার কোনো মানে হয়? ঠিক আছে স্যার, আমি রাখছি। মাথায় হাত দিল ঋদ্ধিমা। তার মানে ওকেই বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে হবে, মানে স্যারের সামনাসামনি দাঁড়িয়ে ওকেই জিজ্ঞাসা করতে হবে। 10 দশেক পর সম্পূর্ণ সুস্থ হয়ে কলেজ এসেছে ঋদ্ধিমা। প্রথমেই ছিল শুভ্রনীল স্যারের ক্লাস শেষ করেই স্যার এগিয়ে গেল ডিপার্টমেন্টাল টিচার্স রুমের দিকে। এদিকে স্যারকে চলে যেতে দেখতেই দৌড় দিল ঋদ্ধিমা। স্যার স্যার 1 মিনিট। স্যার 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 1 মিনিট। বলো, কি হয়েছে? স্যার, আমি জানতে এসেছিলাম ওই হাসপাতালের খরচটা কত হয়েছে আর কি। এটা কলেজ ঋদ্ধিমা,
এসব পার্সোনাল কথাবার্তা বলার এটা জায়গা নয়। স্যার, আমি তো বলিনি আমাকে এত দামি একটা নার্সিংহোমে ভর্তি করতে। আপনি যখন সেটা করেই ফেলেছেন তখন কত খরচ হয়েছে সেটা তো আমায় বলুন। শোনো, তোমার অ্যাডমিশন ফর্মে দেখেছি সামথিং এস শর্মা নামে কেউ একজন তোমার লিগ্যাল গার্ডিয়ান হিসেবে সই করেছেন। তাকে ফোন করতে বলো, আমি তার সঙ্গেই কথা বলবো। তাকেই না হয় সবটা জানিয়ে দেব। মুহূর্তের মধ্যেই রাগে লাল হয়ে উঠল মেয়েটার মুখটা। এক পা এগিয়ে সে সরাসরি শুভ্রনীলের চোখের দিকে তাকিয়ে ও বলে উঠল, আমাকে বাঁচিয়েছেন, আমাকে ভর্তি করেছেন, টাকা আমি দেবো, কোনো থার্ড পার্সন দেবে না। আর হ্যাঁ, আমার গার্জেন কেউ নেই, আমি একা, আমার বাবা মা কেউ বেঁচে নেই। তাই প্লিজ আপনি দয়া করে ডিটেলসটা জানান, খুব খুশি হব। না হলে আমাকে সরাসরি নার্সিংহোমের অ্যাকাউন্টে যোগাযোগ করতে হবে। এবার শুভ্রনীলও রেগে গেল, বেশ কঠিন স্বরে বলল, রিয়েলি? খুব সাহস তো তোমার। প্রফেসর ব্যানার্জির মুখে মুখে তর্ক করছো। তুমি জানো আমি কি করতে পারি? জাস্ট 2 মিনিট সময় লাগবে না, এই কলেজ থেকে তোমাকে রাস্টিকেট করিয়ে দেব। তোমার লিগ্যাল গার্ডিয়ান যখন নেই তখন কাকে ধরে এনে সই করিয়ে ভর্তি হয়েছো? প্রিন্সিপাল স্যারের সামনে এই ইস্যুটা তুলবো নাকি? আর হ্যাঁ, বেশি পাকামো ভালো নয়। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাও আবার আমার গাড়ির সামনে। আমি নিজে নার্সিংহোমে ভর্তি করিয়েছি, কারণ আমার একটা দায়িত্ব ছিল, গাড়িটা আমার ছিল। তাই ভেবে নাও এটা আমার তরফ থেকে কম্পেনসেশন। কোনো টাকা পয়সা আমার লাগবে না। ফার্দার আমাকে এই নিয়ে যদি একটাও প্রশ্ন জিজ্ঞেস করতে আসো, তাহলে সেদিনই তোমার কলেজের শেষ দিন হবে। এরপর কি হবে? এরপর শুভ্রনীল স্যারকে ঋদ্ধিমা বলতে পারবে সুরঞ্জিতের সম্পর্কে? সবটা জানার পর কি করবে শুভ্রনীল? জীবন কখনো কখনো অদ্ভুত চক্র তৈরি করে। দুটি ভিন্ন মেয়ে, রাজনন্দিনী আর ঋদ্ধিমা, দুজনেরই কাছের মানুষ ভরসা করে তাদের তুলে দিয়ে গিয়েছিল দুই প্রায় অচেনা পুরুষের হাতে। এক হাতে ছিল দায়িত্ব আর নিঃস্বার্থ প্রেম। শুভ্রনীল ব্যানার্জি নিজের জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসার অনুরোধে নিজের সর্বস্ব দিয়ে, নিজের ব্যক্তিগত জীবন বিসর্জন দিয়ে সেই দায়িত্ব পালন করে চলেছে। তার কাছে এই প্রতিজ্ঞা জীবনের শেষ কথা। আর অন্য হাতে ছিল বিশ্বাসঘাতকতা আর লোভ। ঋদ্ধিমার মা রক্তের সম্পর্ক নয়, এমন একজন মানুষের উপর ভরসা করেছিলেন, যে এখন সেই ভরসার সুযোগ নিয়ে অন্যায় করছে, নিজের নোংরা মতলব চরিতার্থ করছে। এক প্রান্তে যখন প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে একজন জীবন উৎসর্গ করছে, অন্য প্রান্তে তখন ক্ষমতার অপব্যবহার করে আর একজন একটা জীবনকে ঠেলে দিচ্ছে চরম অনিশ্চয়তা আর বিপদের মুখে। এটাই ভাগ্যের বিধান। একই ধরনের বিশ্বাস, কিন্তু ফল সম্পূর্ণ বিপরীত। গল্পের বাকি অংশ শোনার জন্য অপেক্ষা করতে হবে 1 সপ্তাহ। প্রতিশ্রুতি পর্ব 3, আগামী শুক্রবার ঠিক রাত 8টায়, শুধুমাত্র ভালোবাসার মরশুমে। কেমন লাগছে গল্প? আশা করি খুবই ভালো লাগছে। গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর হ্যাঁ, কমেন্ট করতেও ভুলো না। আর নতুন যদি হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালোবাসার মরশুমের গল্পের সঙ্গে সঙ্গে ভূত চর্চার গল্পও শুনছো তো? মনে আছে তো? শনিবার ঠিক রাত 11টা আর সোমবার দুপুর 12টা নিয়ে আসছি রহস্যে মোড়া ভূতুরে সব গল্প। এবার চলে আসি এই পর্বের প্রশ্নে। তবে তার আগে গত পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিল তাদের নামগুলো একটু ঘোষণা করে দিই। তারা হলে সৌমেন পাত্র, পায়েল খাটিয়াল দাস, অঙ্কিতা সরকার, নিয়তি সিং, সীমা গিরি, সুমনা দত্ত, উজ্জ্বল, মোহিনী ভট্টাচার্য, সাগর ভৌমিক, অরুণিমা সেন, মিতা আচার্য, সৌমেন মণ্ডল, অজয় মল্লিক,
ঋতু সরকার সহ অনেকেই। আজকের পর্বের প্রশ্নে চলে আসি। আজকের প্রশ্ন হলো, রাজনন্দিনীর গভর্নেসের নাম কি ছিল? খুবই সহজ প্রশ্ন। উত্তর দাও কমেন্ট বক্সে। উত্তর যদি সঠিক হয় আর প্রথম 10 জনের মধ্যে তোমার নাম থাকে, তাহলে আগামী সপ্তাহের গল্পের শেষে প্রকাশ করা হবে তোমার নাম। তাহলে আজকে এই পর্যন্তই। ও হ্যাঁ, ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চারও গল্প শুনতে থেকো। ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো।